আলোচনায় আমরা একটু নেপালের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলবো। মানে খুব নাটকীয় একটা ব্যাপার ঘটে গেল, তাই না? তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা আন্দোলন, দেখতে দেখতে সরকারের পতন। হ্যাঁ, একদমই তাই। মাত্র কয়েকটা দিনের মধ্যে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেল। আমরা আজ এর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে কেন এই বিক্ষোভটা শুরু হলো, কিভাবে এটা এত এত তীব্র হয়ে উঠল, আর এখন কি হবে। সেটাই দেখার। লক্ষ্যটা শুধু খবর বলা নয়, বরং ওই যে কারণগুলো, মানে দুর্নীতি, স্বজনপ্রীতি, তরুণদের হতাশা, আর কিভাবে একটা সোশ্যাল মিডিয়া ব্যান হঠাৎ করে এত বড় একটা স্ফুলিংয়ের মতো কাজ করলো। হ্যাঁ, ওই ব্যানের সিদ্ধান্তটা নিয়েই তো শুরুটা। হ্যাঁ, সেটাই বলছিলাম। সরকার তো বলল 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক সব। কারণ ট্যাক্স দেয় না, রেজিস্টার করা নেই, এই সব। কিন্তু এটা কি আসলে শুধু এইটুকু ছিল? মানে শুধু একটা টেকনিক্যাল ব্যাপার, নাকি তরুণ প্রজন্মের একটা কি বলে ডিজিটাল অধিকার কাড়ার চেষ্টা? Country, so we want to protect our youth and make the country's economy better. For that, we need a new youth, new power, and new politicians who are well educated to move the country forward. Also, the recent happenings of ক্ষোভ জমছিল, হতাশা ছিল। আপনি যদি শুরুর দিকে স্লোগানগুলো খেয়াল করেন, হ্যাঁ, কি ছিল সেগুলো? ওরা বলছিল দুর্নীতি বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া নয়। তার মানে কি, ফোকাসটা কিন্তু সোশ্যাল মিডিয়া বাঁচানো ছিল না। ও আচ্ছা, মূল টার্গেট ছিল দুর্নীতি। একদম। দুর্নীতি, অব্যবস্থাপনা, স্বচ্ছতার অভাব, এইগুলোই ছিল আসল সমস্যা। সোশ্যাল মিডিয়া ব্যানটা শুধু একটা উপলক্ষ্য তৈরি করে দিল, একটা ট্রিগার পয়েন্ট। বুঝতে পারছি। মানে ক্ষোভটা আগে থেকেই ছিল, ব্যানের সিদ্ধান্তে সেটা ফেটে পড়ল। ঠিক। তরুণ প্রজন্ম তারা অনুভব করছিল যে তাদের ভবিষ্যৎ নিয়ে কেমন যেন ছিনিমিনি খেলা হচ্ছে, পুরো সিস্টেমটাই তাদের বিরুদ্ধে। তরুণেরা সব জড়ো হচ্ছিল। হ্যাঁ, একদম শুরুতে। এদের অনেকের বয়স তো খুবই কম, 16-17 বছর, ছাত্রছাত্রী বা হয়তো সবে চাকরিতে ঢুকেছে, এই জেনজি প্রজন্ম যাদের বলে। যারা ডিজিটাল দুনিয়ায় বড় হয়েছে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া বন্ধ, কিন্তু তারা ঠিকই জোগাড় হয়ে গেল। মুখে মুখে খবর ছড়িয়ে বা অন্য উপায় গান গাইছিল, বক্তৃতা দিচ্ছিল, শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু তারপরেই পরিস্থিতি পাল্টে গেল খুব দ্রুত। হ্যাঁ, ওই শান্তিপূর্ণ ব্যাপারটা বেশিক্ষণ টিকল না। বিক্ষোভকারীরা যখন পার্লামেন্টের দিকে এগোতে শুরু করলো, ওই নিষিদ্ধ এলাকার দিকে, তখনই সংঘর্ষটা লাগলো। ঠিক তখনই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, এবং পরিস্থিতি খুব তাড়াতাড়ি সহিংস হয়ে উঠল। নিরাপত্তা বাহিনী কি শক্তি প্রয়োগ করলো? হ্যাঁ, এবং অভিযোগ আছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে, গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। আল জাজিরা বা অন্যান্য রিপোর্ট যা বলছে তাতে কম করে 22 জন নিহত। বলেন কি, 22 জন? হ্যাঁ, আর আহত তো শয়ে শয়ে। নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়েও পরে অনেক সমালোচনা হয়েছে। ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। এটা কি আগেও হয়েছে নেপালে? বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর এমন ভূমিকা? দেখুন, অতীতেও কিন্তু একই রকম অভিযোগ উঠেছে, হয় অপ্রস্তুত থাকা, নয়তো অতিরিক্ত বল প্রয়োগ করা। সুতরাং এটা নেপালের জন্য একেবারে নতুন কিছু নয়, আর এটাই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই যে পরিস্থিতি খারাপ হলো, তার সাথে সাথে তো স্লোগানগুলোও পাল্টে গেল, তাই না? খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন। ঠিক বলেছেন। শুরুতে ছিল দুর্নীতি বন্ধ করো, তারপর সেটা হয়ে গেল ছাত্রদের হত্যা করো না, আর শেষে সরকার উৎখাত করো। পরিবর্তনটা কি বোঝায়? এটা কি শুধু তাৎক্ষণিক ক্ষোভ, নাকি এর পেছনে আরো গভীর কিছু ভাবনা কাজ করছিল? এটা আসলে শুধু পরিস্থিতির ভয়াবহতা বা ক্ষোভের মাত্রা বাড়াটাকেই দেখাচ্ছে না। এটা দেখাচ্ছে যে বিক্ষোভকারীদের মানসিকতা কত দ্রুত পাল্টে গেছে, এবং সরকারের উপর তাদের আস্থা সেটা একেবারে শেষ হয়ে গেছে। শুরুটা ছিল একটা নীতি বা সিদ্ধান্তের প্রতিবাদ। হ্যাঁ, একটা প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ। কিন্তু যখন নিরাপত্তা বাহিনী ওইভাবে, সেটা হয়ে গেল জীবন বাঁচানোর দাবি, মানবাধিকারের প্রশ্ন। আর তারপর পুরো সিস্টেম বদলের দাগ। একদম। যখন ওরা দেখলো যে এই সরকার বা এই সিস্টেমের সমস্যার সমাধান হচ্ছে না, তখন দাবি উঠল পুরো সিস্টেমটাই পাল্টে ফেলার, সরকার উৎখাত। কিছু মিডিয়াতে অবশ্য বলছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভে নাকি কিছু উগ্রপন্থী ঢুকে পড়েছিল। হ্যাঁ, সেরকম কিছু রিপোর্টও এসছে যে কিছু র্যাডিক্যাল গ্রুপ হয়তো এই সহিংসতা বাড়াতে ভূমিকা রেখেছে। তবে কিনা মূল যে স্রোতটা, সেটা কিন্তু ছিল সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের,
তাদের ওই বহুদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, সেটাই আসল চালিকা শক্তি। আচ্ছা, এবার একটু নেপালের মানে পেছনের ছবিটা দেখি। এই যে এত ক্ষোভ জমলো, এর জমিটা কিভাবে তৈরি হলো? 2008-এ রাজতন্ত্র শেষ হলো। তারপর থেকে তো নেপালে একটা লম্বা রাজনৈতিক অস্থিরতা চলছেই। গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ডজন খানেকের বেশি সরকার এসেছে, কিন্তু স্থিতিশীলতা আসেনি, দারিদ্র্যও কমেনি সেভাবে। ঠিক। এই অবস্থায় ওই যে জেনজিদের লেখা খোলা চিঠিটার কথা বলছিলেন, তার একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। আপনারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিষ্ঠা করেছেন পরিবারতন্ত্র। হ্যাঁ, খুব জোরালো একটা লাইন। এই অভিযোগের ভিত্তিটা কি? আর দেশের ধনী গরিবের যে বিশাল ফারাক, সেটাই বিক্ষোভে কতটা ইন্ধন জুগিয়েছে? ওই লাইনটা মানে নেপালের এখনকার রাজনৈতিক সামাজিক সংকটের একেবারে কেন্দ্রে গিয়ে লাগে। আর কাঠমান্ডুতেই বৈষম্যটা খুব স্পষ্ট, চোখে পড়ার মতো। সাংবিধানিকভাবে তো দেশটা ফেডারেল রিপাবলিক, ক্ষমতা তো ভাগ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, খাতায় কলমে তাই, কিন্তু বাস্তবে ক্ষমতা, সুযোগ সুবিধা বেশিরভাগটাই কাঠমান্ডু কেন্দ্রিক রয়ে গেছে। আর তরুণ প্রজন্ম? তারা তো দেখছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, দুটো একেবারে ভিন্ন চিত্র। একদিকে হচ্ছে অভিজাতদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন। ওই যে নেপো বেবিস ট্রেন্ডের কথা বলছিলেন, টিকটকে ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ঠিক ওইটা। শুধু নেপালেই না, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতেও দেখা গেছে। মানে বড় সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী নেতাদের ছেলেমেয়েরা দামি গাড়ি চড়ছে, বিদেশে ঘুরছে, এলাহি কাণ্ড। আর অন্যদিকে সাধারণ মানুষের দুর্দশা, রাস্তাঘাট ভাঙাচোরা, কাজ নেই, ভালো ভবিষ্যতের আশা নেই। তার মানে এই নেপো বেবিস ট্রেন্ডটা শুধু মজা বা মিম ছিল না, এটা একটা সামাজিক ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তাই। এটা শুধু ধনী গরিবের পার্থক্যটাকেই সামনে এনেনি, এটা তরুণদের মধ্যে একটা মানে তীব্র বঞ্চনার বোধ তৈরি করেছিল। তারা দেখছিল যে একদিকে দেশের সম্পদ কিছু লোকের হাতে, হ্যাঁ, গুটি কয়েক পরিবারের হাতে, আর তাদের নিজেদের ভবিষ্যৎ অন্ধকার। এই বঞ্চনা বোধটাই কিন্তু আগুনে ঘি ঢেলিছে। আর চাকরির সুযোগ খুবই কম। ভালো সুযোগের অভাবে বহু ছেলে মেয়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে। আর দেশে যদি কিছু পেতে হয়, চাকরি বা অন্য সুবিধা, প্রায় শোনা যায় যে কাউকে চিনতে হবে বা রাজনৈতিক যোগাযোগ থাকতে হবে। এটাই তাহলে স্বজনপ্রীতি বা নেপোটিজম? হ্যাঁ, আর এই নেপোটিজম আর দুর্নীতি, এগুলো যেন হাত ধরে ধরে চলে। এই সব কিছু মিলিয়েই তরুণদের মধ্যে তীব্র হতাশা আর ক্ষোভটা তৈরি হয়েছে। তারা দেখছে যে সিস্টেমটা তাদের জন্য কাজ করছে না, এটা শুধু কিছু সুবিধাভোগীর জন্য। তাহলে তো পরিষ্কার, বিক্ষোভকারীদের মূল দাবি ছিল একাধারে দুর্নীতি বন্ধ করা, আবার স্বজনপ্রীতিও শেষ করা। একদম, দুটো একসাথে। এই দুটো বিষয় নেপালের ক্ষেত্রে কিভাবে এত জড়িয়ে গেল? অনেক সময় তো লোকে স্বজনপ্রীতিকে মানে নেটওয়ার্কিং বলেও হালকা করে দেখে। দেখুন, পশ্চিমে হয়তো নেটওয়ার্কিং বা ওল্ড গয়েজ ক্লাব এর ধারণাটা একটু অন্যরকম, কিন্তু নেপালের মতো দেশে যেখানে অর্থনৈতিক বৈষম্য এত প্রকট, সুযোগ এত কম, সেখানে স্বজনপ্রীতি মানে সরাসরি দুর্নীতি, সিস্টেমের ব্যর্থতার একটা চলযন্ত্র উদাহরণ। দীর্ঘদিন ধরে তো নেপালের রাজনীতিতে একই মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ঘুরে ফিরে একই নেতা, 70 বা তার বেশি বয়স অনেকে। তারা বিভিন্ন জোট বানাচ্ছেন বা বিরোধী দলে থাকছেন, পালা করে সরকারে আসছেন। আর অভিযোগ হলো, মূল অভিযোগ হলো ক্ষমতায় থাকার সুযোগে তারা আর তাদের পরিবার, আত্মীয় স্বজন, এরা রাষ্ট্রীয় সুবিধা অনৈতিকভাবে ভোগ করছে, সম্পদ বানাচ্ছে। আর সাধারণ মানুষ দেখছে যে সরকারি প্রকল্পের টাকা কোথায় যায় তার কোনো হিসাব নেই। রাস্তাঘাট বানাতে বছর পেরিয়ে যায়, অথচ নেতাদের জীবনযাত্রা দিন দিন আরও ভালো হচ্ছে। তখন তাদের কাছে স্বজনপ্রীতি আর দুর্নীতি মানে একই জিনিস মনে হয়। যখন যোগ্যতার চেয়ে পরিচয় বড় হয়ে যায়। হ্যাঁ, যখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল কানেকশনটাই আসল হয়ে দাঁড়ায়, তখন তরুণরা বোঝে যে পুরো সিস্টেমটাই পচে গেছে। তাই তারা শুধু ওপর পরিবর্তন চায়নি, তারা চেয়েছিল স্বচ্ছতা, জবাবদিহি আর নিজেদের ভবিষ্যতের জন্য একটা সমান সুযোগ। এই ব্যাপক বিক্ষোভের মুখে তো সরকার টালমাটাল হয়ে পড়ল। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, উনি পদত্যাগ করলেন। তারপর মঙ্গলবার আরও কয়েকজন মন্ত্রী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীও পারলেন না, তিনিও পদত্যাগ করতে বাধ্য হলেন। হ্যাঁ, চাপটা এতটাই বেশি ছিল। নতুন নির্বাচন কি একটা সমাধান? হতে পারে, কিন্তু সেই নির্বাচনের প্রক্রিয়া কি হবে, কারা অংশ নেবে, নতুন তরুণ নেতৃত্ব কিভাবে উঠে আসবে, এগুলো বিরাট বিরাট চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহল কি বলছে? জাতিসংঘ, অন্যান্য দেশ
সবাই সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের কথাই বলছে। কিন্তু মনে রাখতে হবে এই কাঠামোগত পরিবর্তন মানে সিস্টেমিক চেঞ্জ আনাটা শুধু ভালো ইচ্ছা দিয়ে হবে না। একটা কার্যকরী রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়া লাগবে। একদম, একটা বিশ্বাসযোগ্য প্রক্রিয়া, আর সেটা নিঃসন্দেহে সময় নেবে, বেশ জটিলও হতে পারে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো আমার কাছে। নেপালের এই যে ঘটনাটা ঘটলো, যেটা দেখে অনেকে অবাক হয়েছেন। হ্যাঁ, এর আকর্ষণিকতা আর গতিটা সত্যি অবাক করার মতো। এটা কিন্তু শুধু ওই সোশ্যাল মিডিয়া ব্যানের রিয়াকশন ছিল না, এর শিকড় আসলে অনেক গভীরে। অনেক গভীরে। দশকের পর দশক ধরে চলা দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থনৈতিক বৈষম্য আর সবচেয়ে বড় কথা, দেশের তরুণদের মধ্যে জমে থাকা হতাশা, বঞ্চনা, ভবিষ্যতের অনিশ্চয়তা। এই পুঞ্জীভূত ক্ষোভটাই আসল কারণ। আর এই ঘটনার পর দেশটা এখন একটা গভীর অনিশ্চয়তা আর নেতৃত্বের সংকটের মুখে দাঁড়িয়ে। ঠিক তাই। আর এখানেই কিন্তু ভবিষ্যতের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। কি রকম? আমরা দেখলাম যে এই পুরো আন্দোলনটা ছিল মূলত তৃণমূল স্তর থেকে উঠে আসা, স্বতঃস্ফূর্ত, কোনো পরিচিত সুসংগঠিত নেতৃত্ব ছিল না। হ্যাঁ। এখন প্রশ্ন হলো, এরকম একটা আন্দোলন মানে অনেকটা নেতৃত্বহীন একটা আন্দোলন কিভাবে একটা ফর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ঢুকে তাদের মূল দাবিগুলো আদায় করবে? যেমন দুর্নীতি দূর করা, স্বজনপ্রীতির অবসান, হ্যাঁ, সুযোগের সমতা তৈরি করা, এগুলো তারা কিভাবে নিশ্চিত করবে যে তাদের লক্ষ্য পূরণ হবে, আর এই আন্দোলনটা সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না, বা পুরনো রাজনৈতিক শক্তিগুলো এটাকে আবার গিলে ফেলবে না, অথবা অন্য কোনো দিকে চলে যাবে না। সেটাও হতে পারে। নতুন নেতৃত্ব কি সত্যি উঠে আসতে পারবে? পুরনো অচলায়তন ভাঙতে পারবে? নেপালের সামনে এটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা।